বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। অবশেষে পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। প্রায় দীর্ঘ 4 বছর ধরে যে মণিপুর যে অশান্ত, সেই অশান্ত মণিপুরে অশান্তির পেছনে কিন্তু দায়ী করা হচ্ছিল অভিযোগ যে নোংথোমাং বীরেন সিংহ, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী ছিলেন, গতকালই তিনি পদত্যাগ করেছেন, বিজেপির যিনি মুখ্যমন্ত্রী। এবং এখন নতুন মুখ্যমন্ত্রীর নাম যদি এখনো ঘোষণা করা হয়নি, কে হবেন সেদিকে দেখার, এবং সত্যি সত্যি মণিপুরে কি শান্তি ফিরবে। দীর্ঘদিন ধরে এই বীরেন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে পদত্যাগ করতে চাইছিলেন সেখানকার মানুষ। এক পক্ষ অভিযোগ করছিলেন যে তিনি এই মণিপুরের অশান্তির জন্য দায়ী। বহু মানুষের প্রাণ গেছে, মেইতি আর কুইকি দুই সম্প্রদায়। এই দুই সম্প্রদায়ের মধ্যে যে ঝামেলা, সেই ঝামেলা উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর, এবং এখনো সে মণিপুর কিন্তু অশান্তই রয়েছে। এখন প্রশ্ন যে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এবং কেনই বা তাকে এতদিন ধরে মুখ্যমন্ত্রী পদে বহাল রাখা হয়েছিল, কি বলছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কেন রেখেছিল। আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত। এতদিন কেন বীরেন সিংকে রাখলো বিজেপি মুখ্যমন্ত্রী পদ হিসেবে, যেখানে সেখানকার মানুষ বারবার করে তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিল যে তিনি এই অশান্তি না থামার জন্য তিনি দায়ী, বা এই যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গার জন্য তিনিও কিছুটা দায়ী রয়েছেন, এবং কঠোর পদক্ষেপও তিনি সেভাবে নিতে পারেননি। তারপরেও তাকে দীর্ঘদিন ধরে কেন এই মুখ্যমন্ত্রী পদে রাখা হয়েছে? দেখো, মণিপুরের জাতিদাঙ্গার ইতিহাস কিন্তু আজকে নয়, এটা দীর্ঘদিন, দীর্ঘ দশক ধরে, দশকের পর দশক ধরে এটা হয়ে চলেছে। হ্যাঁ, ঠিকই, বীরেন সিং হওয়ার পরও এটা থামেনি, বরং বেড়েছে। মণিপুর খুব সেন্সিটিভ এলাকা, অন্য দেশ সংলগ্ন এলাকা, খুবই সেন্সিটিভ। তাই বীরেন সিং আসার পর এই জাতিদাঙ্গা যখন বাড়লো, তখন বীরেন সিং এর, যেহেতু বীরেন সিং নিজে মেইতেই সম্প্রদায়ের ছিল, ফলে বীরেন সিং এর সঙ্গে কুকিদের আর কি বিশাল একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল। তো এবং পরবর্তীকালে সেটা বাড়তেই থাকলো, এখানে বাড়ার কোনো থামার কোনো জায়গা হলো না। পরবর্তীকালে সেখানে আসপা লাগু করা হলো, এবং লাস্টের দিকে ধরো তুমি যদি বলো, ল অ্যান্ড অর্ডারটা প্রায় বীরেন সিং এর হাতে ছিলই না, এটা পুরোটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরই দেখতো। কুলদীপ সিংকে পাঠানো হয়েছিল সেখানে বিশেষ পরামর্শদাতা হিসেবে, এবং লাস্টে যখন অজয় ভাল্লাকে পাঠানো হলো রাজ্যপাল হিসাবে, তখন বলা যেতেই পারে যে পুরো ল অ্যান্ড অর্ডার বা এটা পুরোটাই সেন্ট্রাল থেকে এটা ঠিক করা হতো। এবং যখন মণিপুরে রাষ্ট্রপতি শাসন নিয়ে বিরোধীরা দাবি করেছিল, তখন তোমার মনে আছে অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে ওকে যা কথা বলা হচ্ছে ও তো সব শুনে নিচ্ছে, চিফ সেক্রেটারি ডিজিকে সরিয়ে দিয়েছে, ফলে যে যারা শুনে নেয় তাদের কেন সরানো হবে, এটাই অমিত শাহ যুক্তি ছিল। ফলে ওরা বুঝতে পারছিল যদি সরানো হয় এবং তারপরেও পরিস্থিতি খুব একটা আশানুরূপ পরিবর্তন হবে না। কিন্তু এবার তাদের সামনে কোনো পথ ছিল না, কারণ আজকে মণিপুরের যে অধিবেশন শুরু হতো, সেখানে কংগ্রেস অনাস্থা প্রস্তাব এনেছিল। এই কংগ্রেসের মাত্র 5 জন বিধায়ক, তার ফলে তোমার বিজেপির বিধায়ক সংখ্যা হচ্ছে 32, তাছাড়া বিজেপির সমর্থনে আছে জেডিইউ, তাদের 5 জন। কিন্তু তারপরেও বহু বিজেপি বিধায়ক কিন্তু এই অনাস্থা প্রস্তাবকে সমর্থন করে দিত। শনিবার দিন যে মিটিং বীরেন সিং ডেকেছিলেন, সেখানে বহু বিজেপি বিধায়ক, এমনকি মন্ত্রীরা পর্যন্ত গড়া দিচ্ছিলেন, তখনই তারা প্রমাদ করলেন। এরপরে রোববার দিন তারা দিল্লিতে যান, অমিত শাহের সঙ্গে মিটিং করেন, কিন্তু কোনো আর কি লাভ হয়নি। তখন তাকে বাধ্য করা হয়, তখন তিনি বাধ্য হন পদত্যাগ করতে। কারণ এর আগে তিনবার তিনি এই তার পদচ্যুতি সামলে নিয়েছিলেন, কিন্তু এবার আর পদত্যাগের নাটক করেছিলেন। পদত্যাগ করতে যাচ্ছিলেন, মহিলারা তার পদত্যাগ পত্র কেড়ে নেয়,
কেনে ফিরে দেয়, কিন্তু হুম। লাস্টেও যেটা দেখা গেছে যে এমন অবস্থা হয়ে গেছে যে সেখানকার এমএলএ রা পর্যন্ত বাড়ির মধ্যে বাংকার বানিয়ে থাকছেন, এই জায়গায় অবস্থা চলে গেছে। তো সেখানে এমএলএ কেই যদি বাড়ির মধ্যে বাংকার বানিয়ে থাকতে হয়, তো কোন অবস্থা! আমরা দেখেছিলাম বীরেন সিং এর বাড়ির সামনে যাচ্ছে, বিক্ষোভ হচ্ছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ফলে একটা আনরেস্ট অবস্থা সবসময়, এই বডি ভেসে উঠছে, ফলে ল অ্যান্ড অর্ডার হাতের বাইরে তার বেরিয়েই গিয়েছিল। এবার বীরেন সিংকে সরানোর ফলে এখনো পর্যন্ত যে আজকে থেকে বিধানসভা বসার কথা ছিল, সেই বিধানসভা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং যতদিন না পর্যন্ত নতুন মুখ্যমন্ত্রী ঠিক মুখ্যমন্ত্রী। করা হচ্ছে, হুম। তখন ততদিন পর্যন্ত বীরেন সিংকেই টানার কথা বলা হয়েছে। তো এবার দেখা কিভাবে বিজেপি এটা আর কি। ওখানে দেখো, মেইতেই কমিউনিটির মধ্যে এমন কোন লিডার এখনো পর্যন্ত কি আছে যে বীরেন সিংকে সাবস্টিটিউট করতে পারবে? হুম। সেটা নিয়ে একটা সন্দেহ, যে কুকিদের করা হবে না, ফলে কুকিদের সঙ্গে রিলেশন রেখে চলতে গেলে এমন কাউকে সামনে নিয়ে আসতে হবে যার প্রতি কুকিদের আস্থা আছে। এবং সেরকম নাম মেয়েটিদেরও কিন্তু এখনো পর্যন্ত, মেয়েটিদেরও আস্থা থাকতে হবে এরকম হ্যাঁ, কাউকে। মেইতারই কাউকে নিয়ে আসতে হবে, তাদের আস্থা আছে, হুম। এরকম নাম কিন্তু এখনো দেখা যাচ্ছে না। এবং তুমি যদি দেখো, যত লোকসভার ভোটে কিন্তু বিজেপি হেরেছে ওখানে, হুম। বিজেপি কিন্তু মণিপুর থেকে জিততে পারেনি। হুম। ফলে মণিপুরের মানুষ যে বিজেপির ওপর ক্ষুব্ধ, সেটা তো বুঝতেই পারছো। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবার ধরো বিজেপি জিতে গেল হচ্ছে তোমার দিল্লিতে, ফলে আর কোনো রকম সুযোগ দিতে চায়নি। এটা যদি দিল্লি ভোটের আগে হতো বা কিছু হতো, তাহলে হয়তো ভাবনার মধ্যে ছিল, কিন্তু যেহেতু দিল্লি ভোটে এরকম বিপুল ভাবে জিতেছে, তখন এটাই বিজেপির পক্ষে সঠিক সময় ছিল তাকে সরিয়ে দেওয়ার, এবং তাই হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, যে দীর্ঘ প্রায় 4 বছর এর আগেও যদিও মণিপুর উত্তপ্ত রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এত দিন ধরে দল এটাকে কি কোথাও মানে ঠিকঠাক মতো মানে হ্যান্ডেল করতে পারেনি, মানে বিজেপির তরফ থেকে? কারণ এতদিন ধরে তাকে কেন পদে রাখা হলো, মানে ওই কি মানে ঠিকঠাক যেটা বলা হচ্ছে আর কি, এখন কাকে মুখ্যমন্ত্রী করবে সেরকম কাউকে পাওয়া যায়নি বলেই। কারণ যে না, বিজেপি প্রথমত, দাবি করে প্রথমে কাশ্মীর দেখো, তারা ঠান্ডা করে দিয়েছে, তাহলে সেই হুম, বিজেপি কি এতদিন ধরে কি করছিল? কারণ তোমাকে বলছি যে ল অ্যান্ড অর্ডার যেটা, সেটা অনেকাংশেই সেটা সেন্ট্রাল থেকে নির্ভর হতো, তারপরে আস্থা সেখানে প্রয়োগ করা হয়েছিল, ফলে সমস্ত তো রাজ্যের পুলিশের হাতে ছিল না। হুম। ফলে তাকে যদি সরানো হতো, সেটা শুধুমাত্র মণিপুরের নয়, সেটা কেন্দ্রের গাফিলতি হিসেবেও দেখা হতো। ধরো এই যে গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী কিন্তু মণিপুরে যাননি, এবং এখনো পর্যন্ত মণিপুরে এতবার করে গোলমাল হয়েছে, বারবার করে বিরোধীরা বলছে, রাহুল গান্ধী বলছে, কংগ্রেস বলছে, তারপরেও কিন্তু নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত মণিপুরে যাননি। নরেন্দ্র মোদী এখনো যাননি, যেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে নরেন্দ্র মোদী যান ওখানে, কিন্তু তিনি যাননি। কারণ হ্যাঁ, অমিত শাহ গেছেন, নিত্যানন্দ রায় গেছেন, এরা গেছেন, কিন্তু যাননি। কারণ যদি একে সরিয়ে দেওয়া হতো আগেই, তাহলে এই ব্যর্থতার দায়ভার শুধুমাত্র যে বীরেন সিং এর উপর আসতো সেটা নয়, এই ব্যর্থতার দায়ভার কেন্দ্রের উপরেও আসতো। তাই আর কি সময় সুযোগের অপেক্ষা করছিল কখন, তো সেই সুযোগ, রাজনীতিতে তো সবই যে সুযোগের ব্যাপার, হুম। সেই হুম। সেই সুযোগের যে অপেক্ষা করছিল, কোন সময় সুযোগ আসবে সেটা বুঝেই এখন মনে করেছে। এবং এই সময় যদি একবার যদি না সরাতো এবং অনাস্থা প্রস্তাবে হেরে যেত, তাহলে আর কোনো উপায় ছিল না, এখানে তো তাকে সরতেই হতো। একদম, এখন দেখার যে এই সময়ে সঠিক সময়ে তাকে সরানো হলো, এতদিন কেন সরানো হলো না, এবং এর পরে নতুন মুখ্যমন্ত্রী কে আসেন যে দুই সম্প্রদায়ের মধ্যেই আর কি একটা সংযোগ রেখে তিনি সরকার চালাতে পারবেন এমন কাউকে খোঁজা হচ্ছে। এখন সেদিকেই দেখার যে তিনি যদি আসেন নতুন মুখ্যমন্ত্রী, তিনি কি মণিপুরে শান্তি ফেরাতে পারবেন, প্রশ্ন এখন সেটাই, নজর সেদিকেই থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।